হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে টক। সিনেমা কি শুধুমাত্র আমাদের বাস্তব থেকে পালাতে সাহায্য করে, নাকি শুধুমাত্র আমাদের বাস্তবটাকে রূপক অর্থে বা একটা রূপকভাবে দেখতে সাহায্য করে? এটা কি পসিবল যে সিনেমা আমাদের বাস্তবটাকে একটা বাস্তববাদী হয়, মানে সিনেমাটা নিজেই বাস্তববাদী হয়, আমাদের কিছু গল্প দেখালো বা বাস্তবটাকে দেখালো? সেটা বুঝতে গেলে আমাদের একটু ইটালিতে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু তারও কিছু আগে আমরা এসে দেখব যে 1937-এ বেনিটো মুসোলিনি স্থাপন করেন সিনেসিতা নামে এক ফিল্ম স্টুডিও ইটালিতে। সেটা অ্যাকচুয়ালি ইউরোপের সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও। সেখানে যে ছবিগুলি তৈরি হতো সেটা ছিল এক ধরনের সিনেমা, যেটা হয় দেখাতো এক ধরনের লাইফস্টাইল, যেটা অনেকটা কিন্তু হলিউড ইন্সপায়ার্ড। অ্যাকচুয়ালি স্টুডিওটা বানানো হয়েছিল হলিউডের সাথে কম্পিট করার জন্য, কারণ 30s-এর দিকে যে ইটালিয়ান সিনেমার একটা মানে ওদের যে ইন্ডাস্ট্রি সেটা একটু ডাউনফল মতো হয়েছিল। তো হলিউডের একটা ইনফ্লাক্স হয়ে গেছিলো থ্রু আউট ইউরোপ, শুধুমাত্র ইটালিতেই না, থ্রু আউট ইউরোপ। একটা যে ওদের যে একটা ডমিনেন্স ছিল হলিউডের, সেটাকে ট্যাকল করার জন্য অ্যাকচুয়ালি এই স্টুডিওটা বানানো হয়েছিল। এটা বিশাল বড় এক স্টুডিও। সো ওরকম ফিল্ম বানানো হতো, এর সাথে কিছু হিস্টোরিক্যাল এপিক্সও বানানো হতো। কিন্তু এই যে ফিল্মগুলো যেগুলো হলিউডের মডেল ফলো করা বা ওই রকমের আমেরিকান লাইফস্টাইল সেগুলোকে দেখানো, মানে ভাবুন ইটালিতে সেট করা, কিন্তু যেরকম লাইফস্টাইল যেরকম স্টোরিজ এগুলি খুব ইন্সপায়ার্ড বাই আমেরিকা। সো এগুলোকে হোয়াইট টেলিফোন ফিল্মস এরকম নামে বলা হতো, কারণ এই ফিল্মগুলোর মধ্যে দেখানো হতো যে এরকম হোয়াইট টেলিফোনস আছে, তো এরকম টেলিফোনে কথা বলছে, এরকম টাইপের ইমেজারি প্রচুর থাকতো, তাই এগুলোকে হোয়াইট টেলিফোন ফিল্মস এরকম বলা হতো। তখন কয়েকজন ক্রিটিক্স যারা সিনেমা নামের একটা ম্যাগাজিনে কাজ করতেন, এই সিনেমার ম্যাগাজিনটা অ্যাকচুয়ালি চালাতো বেনিটো মুসোলিনির ছেলে ভিটোরিও মুসোলিনি, উনি এডিটর ছিল এই ম্যাগাজিনের। সো এরকম কিছু ক্রিটিক্স ছিলেন, ইয়াং ক্রিটিক্স, যারা এই যে হোয়াইট টেলিফোন ফিল্মস এগুলোকে ওরা খুব ক্রিটিসাইজ করতেন। ওরা ভাবতেন যে এই যে ফিল্মগুলো এগুলো আমাদের যে সোসাইটি, আমাদের যে ইটালিয়ান সোসাইটি, সেটাকে রিফ্লেক্ট করছে না। এটা খুব আমেরিকানাইজড একটা জিনিস, সেটা আমাদের যে রিয়ালিটিটা, আমাদের যে ইটালিয়ান রিয়ালিটি, সেটা দেখাচ্ছে না। প্লাস আর্টিস্টিক্যালিও এগুলো আরও ইমপ্রুভ করতে পারে। তো ওরা চাইছিল, এই যে ক্রিটিক্সরা, ওরা চাইছিল যে যাতে ফিল্ম মেকার্সরা রিয়েলিস্ট যে লিটারেচার, মানে যেই লিটারেচারটা রিয়েলিস্ট এই ট্র্যাডিশনটা ফলো করতো, এই রিয়েলিস্ট লিটারেচার থেকে যাতে ইন্সপায়ার্ড হয়ে ওরকম টাইপের ফিল্ম বানানোর চেষ্টা করবে যেগুলোর মধ্যে রিয়েলিজম থাকবে, আর ওদের যে ইটালিয়ান সোসাইটিটা সেটাকে যাতে রিফ্লেক্ট করতে পারে রিয়েলিস্টিকভাবে, ইনস্টেড অফ যে একটা হলিউড বা একটা আমেরিকা ইন্সপায়ার্ড এক ধরনের গল্প। যে ক্রিটিক্সরা এই ম্যাগাজিনে কাজ করতেন, এদের মধ্যে দুজন খুব ইম্পর্ট্যান্ট হবে আমাদের জন্য আজকে। একজন হচ্ছেন লুচিনো ভিসকন্তি, আরেকজন চেজারে জাভাতিনি। সো চেজারে জাভাতিনির যে লেখাগুলো, উনি একজন ফিল্ম থিওরিস্ট ছিলেন, উনি ফিল্মে কাজও করতেন প্লাস ফিল্ম থিওরিস্ট। এই যে যারা অ্যাকচুয়ালি যারা এই ম্যাগাজিনে যারা লিখতো, যে ক্রিটিক্সরা, ইয়াং ক্রিটিক্সরা ছিলেন, পরে ওরাই ফিল্ম মেকার হয়। ওরা যেহেতু ওরা জানতো, মানে ওরা বুঝতে পারতো কীভাবে এঙ্গেজ করতে হয় সিনেমার সাথে, কীভাবে বেটার করা যেতে পারে সিনেমাকে, তো ওরা পরে ফিল্ম মেকার হয়। তো জাভাতিনিও এরকম এজ এ স্ক্রিন রাইটার, ফিল্ম মেকার কাজ করেন। ওনার যে লেখাগুলো অ্যাকচুয়ালি এগুলি পরে এই যে নিও রিয়েলিজম যে জিনিসটা, সেটার যে একটা কাইন্ড অফ এ ম্যানিফেস্টো তৈরি করে উনি। সো নিও রিয়েলিজম মানে কি? নিও রিয়েলিজম দুটো শব্দ, নিও মানে নিউ, আর রিয়েলিজম মানে আমরা জানি যেটা রিয়েলিস্টিকভাবে কিছু একটা দেখানো, সেটা রিয়েলিজম। সো কেন নিও রিয়েলিজম করে, মানে রিয়েলিজমটা নিউ কেন? কারণ অ্যাকচুয়ালি এর আগেও 1913 to 1916 এই টাইম পিরিয়ডটার মধ্যে অ্যাকচুয়ালি তখনও একদম আগে এরকম সাইলেন্ট এরাতে কিছু রিয়েলিস্টিক ফিল্মস বানানো হতো, ইটালিতে বানানো হয়েছিল। সো এটা সেই ট্রেডিশনটাকে ফলো করতে যায়। সেটা মাঝখানে যে কিছু এই হোয়াইট টেলিফোন ফিল্মস এগুলি থেকে দূরে সরে গিয়ে এক ধরনের রিয়েলিস্ট ট্রেডিশন শুরু করতে চেয়েছিল, এক ধরনের সিনেমা তৈরি করতে শুরু করেছিল। তো সেটা কেমন, সেটা বুঝতে গেলে আমাদের একটু চেজারে জাভাতিনির কিছু লেখা দেখতে হয়, যে উনি কীভাবে এক্সপ্লেন করেছিলেন যে এই নূতন রকমের সিনেমাটা কেমন হবে, এই নূতন সিনেমা ধরনটা কেমন হবে, এটা কীভাবে বানাতে হবে আমাদের। সো উনি বলেছিলেন যে আমাদের যে ফোকাসটা থাকে সবসময়, আমরা গল্পের পেছনে ছুটি, আমরা খালি স্টোরি বের করার চেষ্টা করি, আর আমাদের যা বলার, যা থিমস আছে, যা বলতে চাই আমরা, যা দেখাতে চাই, সেটা সেই স্টোরিটা ড্রাইভ করে, মানে স্টোরিটা মেইন থাকে আর সেগুলো পেছনে থাকে, ওই থিমগুলো বা যাই হোক, ক্যারেক্টার্স পরে আসছে, আগে গল্পটা আসছে।
তো উনি চেয়েছিলেন এরকম স্টোরি ড্রিভেন বা স্টোরিকে বেশি ফোকাস করে, গল্পের ওপরে বেশি ফোকাস রাখবো, ক্যারেক্টার্সের ওপরে, মানে ক্যারেক্টার্সদের কাজ হচ্ছে গল্পটাকে চালানো, সেটা উনি মনে করতেন না। উনি ভাবতেন যে ক্যারেক্টার্সরা কী করছে, একটা ঘটনা, সেই ঘটনাটা কিভাবে ঘটছে, গল্প আছে কিন্তু গল্পটা কিভাবে হচ্ছে, কিভাবে সেই গল্পটা একটার পর একটা ইভেন্ট কিভাবে হচ্ছে প্রপারলি, একটু আমরা যদি সেটাকে দেখতে চাই, সেটা একটু শান্তভাবে বসে আমাদের দেখতে হবে, সেটা চটচট করে কেটে কেটে কাট করে, বা ধরো জাম্প কাট হচ্ছে বা এখান থেকে এখানে চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ফাস্ট ন্যারেটিভটা এগিয়ে যাচ্ছে, এরকম না। উনি বলছিলেন যে আমরা যদি এরকমভাবে অ্যাপ্রিসিয়েট করতে চাই সিনেমাকে, তাহলে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের ভাবনা চিন্তা থাকতে হবে। উনি বলতেন যে এক ধরনের মরাল লেজিনেস বা এক ধরনের ইন্টালেকচুয়াল লেজিনেস আমাদের মধ্যে আছে বলেই আমরা যে আমাদের রিয়ালিটিটা, সেটার মধ্যে আমরা কিছু ইন্টারেস্টিং খুঁজে পাই না। আমরা ভাবি এই রিয়ালিটিটা খুব বোরিং। আর সিনেমার মধ্যে যে গল্পগুলি আমরা দেখতে পাচ্ছি বা মানে কিছু এন্টারটেইনিং কিছু যদি আমরা দেখি ফিল্মের মধ্যে, সেগুলো আমাদের জন্য ইন্টারেস্টিং, কিন্তু আমাদের রিয়ালিটিটা আমাদের জন্য বোরিং। কারণ রিয়ালিটিটাকে সিনেমাতে কীভাবে দেখাবো আমরা, কারণ সেটা তো বোরিং। কিন্তু উনি বলতেন যে না, এরকম না, এটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এক ধরনের মরাল বা ইন্টেলেকচুয়াল লেজিনেস আছে, আমরা লেজি, এই জন্য আমরা এইভাবে দেখছি। আসলে ব্যাপারটা হচ্ছে, উনি বলতেন যে অ্যাকচুয়ালি যে রিয়ালিটিটা সেটা অনেকটা সমৃদ্ধ, রিয়ালিটির মধ্যে অনেক গল্প আছে, রিয়ালিটিটাকে অনেক রকমভাবে দেখানো যাচ্ছে, সেটাই এক ধরনের সিনেমা তৈরি করতে আমাদের সাহায্য করে। 1943-তে লুচিনো ভিসকন্টি অসেসিয়ন বা অবসেশন নামের একটা ফিল্ম বানান। এই ফিল্মটা অ্যাকচুয়ালি এখন যদি আমরা বলি যে এটা কি প্রথম নিও রিয়েলিস্ট ফিল্ম, তাহলে অ্যাকচুয়ালি এটা ডিবেটেবল, বিকজ এক একজন ক্রিটিক্স বা এক একজন ফিল্ম হিস্টোরিয়ান এক একটা ফিল্মকে মনে করেন যে এইখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে নিও রিয়েলিজমের যে প্রথাটা, এখান থেকে শুরু হয়েছে, মুভমেন্টটা এখান থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে এক্স্যাক্টলি এটাকে রাখা যায় না, কিন্তু এই অসেসিয়নের মধ্যে কিছু কিছু এরকম এলিমেন্টস আছে যেগুলো নিও রিয়েলিস্ট ফিল্মের ট্রেডিশনের মধ্যে থাকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলি মিলে। আর এটাকেও মনে করা হয় অ্যাজ এ পার্ট অফ ইট, যদিও 45 থেকে, অনেকে বলে 45 থেকে শুরু হয়। কোন ফিল্ম দিয়ে শুরু হয় আমরা একটু পরে আসছি, এর আগে একটু অসেসিয়ান নিয়ে কথা বলছি। অসেসিয়ানের গল্পটা হচ্ছে একজন ড্রিফটার, একটা ইয়াং ড্রিফটার, একটা ছেলে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে, তো ঘুরতে ঘুরতে সে একটা ইনে আসে, একটা রোড সাইড ইন। সেই ইনে ওর একটা মেয়ের সাথে দেখা হয়, এটা একটা ইয়াং মেয়ে কিন্তু সে ম্যারিড, আর ওর একটা বয়স্ক এক হাজব্যান্ড আছে। সো ওরা, এই ছেলেটা আর মেয়েটা, ওরা প্রেমে পড়ে যায় আর ডিসাইড করে যে ওর হাজব্যান্ডকে মেরে ওরা একসাথে থাকবে। সেটা করা হয়, মার্ডারটা করা হয়। কিন্তু ফিল্মটা ফোকাসটা হচ্ছে এই মার্ডারটা করার পরে পরে ওদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম শুরু হয়, কারণ ওদের মধ্যে একটা গিল্ট কাজ করে। ওদের যে গিল্টটা বা ওদের মধ্যে যে একটা ট্রমা চলে এসেছে এই কাজটা করার পর, যেমন প্যাশন, একটা মার্ডার অফ প্যাশন হয়ে গেল, কিন্তু এরপরে কি হচ্ছে, কিন্তু এরপরে যে ওদের সাইকোলজিক্যাল কন্ডিশনটা, এরপরে ওরা কীভাবে ট্যাকেল করছে সেগুলোকে, ওদের ডে টু ডে লাইফ কীভাবে সেটা এফেক্ট করছে, এই ফিল্মটা এটাকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছে, এটার উপরে অনেকটা টাইম স্পেন্ড করা হচ্ছে। সো এটা হচ্ছে নিও রিয়েলিজমের একটা খুব ইম্পর্টেন্ট দিক, যেটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপস, সেটাকে দেখা, হিউম্যান বিংস আর হিউম্যান রিলেশনশিপস, সেটাকে খুব যাচাই করে, খুব ইন্টিমেটলি সেটাকে দেখা, ইনস্টেড অফ ফোকাসিং অন স্টোরি। যে হলিউডের যে ধারাটা, সেটা হচ্ছে কি প্লটকে ফলো করা, প্লটটা বেশি ইম্পর্টেন্ট, প্লটটা কীভাবে ক্যারেক্টার্সদের উপরে এফেক্ট করছে, কী ইম্প্যাক্ট ফেলছে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু নিও রিয়েলিজমের মধ্যে ক্যারেক্টার্সরা, একটা কিছু ঘটনা ঘটছে আর সেই ঘটনাটা ঘটার ফলে ওরা কীভাবে, মানে ক্যারেক্টার্সরা কীভাবে ওদের সেই সিচুয়েশনটার সাথে ডিল করছে, সেটা ইম্পর্টেন্ট। সেটাকে ওরা কোনো কাট দিয়ে দেখাচ্ছে না, অনেকক্ষণ ধরে লং টেক্স আছে, আমরা বসে দেখছি যে ওরা কীভাবে সেটাকে ডিল করছে। তার ফলে কি হচ্ছে, একটা রিয়েলিস্টিক ডেপিকশন আমরা দেখতে পাচ্ছি। যদিও এটা একটা গল্প, যদিও অসেসিয়নের মধ্যে অনেক মেলোড্রামাটিক এলিমেন্টসও আছে অফকোর্স, যেহেতু এটা একটা মানে কাইন্ড অফ এ থ্রিলার মতো মুভি একটা, এই জন্য যেই কারণেও এটাকে নিও রিয়েলিজমের সেই যে লিস্টটা থাকে এটার মধ্যে অনেক সময় ধরা হয় না, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ফিল্ম, কারণ এই যে পার্টগুলো, এগুলো, এই যে ক্যারেক্টারিস্টিকগুলো, এগুলো থাকে। নিও রিয়েলিজমের অন্য যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে বা অন্য মুভিগুলো আছে, এগুলি বলার আগে একটু বলতে হয় যে 1945-এ, আমরা তো 43 বললাম যখন অসেসিয়নে হলো, 45-এ বেনিটো মুসোলিনির এক্সিকিউশন হয় আর ইটালির লিবারেশন হয়। তা এর সাথে যেটা হয় সেটা হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন তো খুবসে বম্বিং হচ্ছে, চারিদিকে লোকজন মারা যাচ্ছে, বম্বিং হচ্ছে। এই বম্বিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি সিনেসিতা ফিল্ম স্টুডিওস যে, এটা ধ্বংস হয়ে যায়। এই স্টুডিও, যেটা সবচেয়ে বড় স্টুডিও, শুধু ইটালির না, যেটা বললাম যে পুরো ইউরোপের সবচেয়ে বড় স্টুডিও, এটা নষ্ট হয়ে যায়। আর অ্যাকচুয়ালি এটা একটা রেফিউজি ক্যাম্প হয়ে যায়। তো এখানে বিভিন্ন দেশ থেকে যারা রেফিউজিস ছিল, ইনফ্যাক্ট যারা এখানেও, যারা মানে ইটালির মধ্যে যারা ছিল, ওরাও এখানে এসে ক্যাম্প করে, ওরা এখানে থাকতো। তো এই যে টাইম পিরিয়ডটা, যখন লিবারেশন হয়ে গেল ইটালির,
তখন আরও কিছু ফিল্ম মেকার্সরাই নিও রিয়েলিজম যে জিনিসটা সেটাকে আরও বেশি ওরা পারসিউ করার চেষ্টা করলো। আর এই যে আমরা মেজর 3জন ফিল্ম মেকারের কথা বলছি, অনেক প্রচুর ফিল্ম মেকার আছেন যারা এরকম কিছু কিছু ফিল্মস বানিয়েছেন। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই যে টাইম পিরিয়ডটা, যেটাকে ইটালিয়ান নিও রিয়েলিজম মুভমেন্ট বলা হয়, সেটা কিন্তু এমন না যে ইটালিতে এই মানে 10 বছর শুধুমাত্র এমন টাইপের ফিল্মই বানানো হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই ফিল্মগুলো কিন্তু মাইনরিটি ছিল। এই যে নিও রিয়েলিস্ট ফিল্মগুলো, এগুলো মানে মেজরিটি ফিল্ম মেকার্সরা এগুলিতে কাজ করছিল না, কিন্তু এই ফিল্মগুলো এতটা ওদের ইনফ্লুয়েন্স ছিল, এতটা ইম্প্যাক্ট ওরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এরকম ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে হোক বা লোকজন যারা দেখছিল ওদের ওপরে যে প্রভাবটা ফেলছিল ফিল্মগুলো, এই কারণে ওদেরকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, বিকজ ওদের একটা লং টার্ম একটা এফেক্ট আছে, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এমনিতে অনেকজন ফিল্ম মেকারই নিও রিয়েলিস্ট ট্রেডিশনে ফিল্মস বানিয়েছেন, কিন্তু আমরা 3জনের কথাই বলছি এখানে আজকের ডিসকাশনে। এর মধ্যে প্রথম আমরা কথা বললাম ভিসকন্টিকে নিয়ে, যিনি অসেসিয়নে বানিয়েছে, তার সাথে উনি লা টেরা ট্রেমা নামে একটা ফিল্মও বানিয়েছেন। নেক্সট যে ফিল্মটা, যেটা 1945 ইটালির লিবারেশনের পরে যে প্রথম নিও রিয়েলিস্ট, মেজর নিও রিয়েলিস্ট ফিল্ম যেটা মনে করা হয়, অনেকে মনে করেন যে এটাই প্রথম নিও রিয়েলিস্ট ফিল্ম এই ট্রেডিশনের মধ্যে যেটা বা মুভমেন্টের মধ্যে যেটা পড়ছে, সেটা হচ্ছে রোম ওপেন সিটি। নেক্সট আমরা কথা বলছি রবার্টো রোসেলিনিকে নিয়ে। উনার ফিল্ম রোম ওপেন সিটিকে অনেক সময় মনে করা হয় 1945-এ রিলিজ হওয়া রোম ওপেন সিটি, যেটা নিও রিয়েলিস্ট ট্রেডিশন বা নিও রিয়েলিস্ট ফিল্ম মুভমেন্টের একটা প্রথম ফিল্ম অনেকে মনে করেন। চলুন এই ফিল্মের ছোট একটা ক্লিপ আমরা একটু দেখে নিই। Marcello, devi andare a Don Pietro, sbrigati. Attenti, Don Pietro! Bisogna stringere un blocco compatto contro il comune nemico. Non dubitate, non mi sfuggirà. Non è per sfiducia nei vostri sistemi, ma preferisco fare da me. Se non finisce presto sta guerra io divento scemo. Chi è? Francesco, i tedeschi, i fascisti! Staremo sempre insieme. Ci sono dei momenti che non ne posso proprio più. St'inverno sembra che non debba finire mai. Finirà, Dio, finirà. E tornerà pure la primavera. Francesco! Francesco! Lina! Lina! এই রোম ওপেন সিটি গল্পটা হচ্ছে যে কয়েকজন এরকম লিবারেশন সোলজার, কয়েকজন মানে নিজেরা অ্যাক্টিভিস্ট, ওরা চাইছে মানে এই যে নাৎসি জার্মানি অকুপাই করে রেখেছে তখন রোমকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, তো এরকম কিছু রেভলিউশনারিজরা চাইছে ওদেরকে এখান থেকে বের করার জন্য ওদের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা। আর তখন ওরা কয়েকজন লোকের হেল্প নেয়, কয়েকজন লোকালসদের হেল্প নেয়। সো ফিল্মটা অ্যাকচুয়ালি সেটার ব্যাপারে। তো এটা দেখায় যে ওই যে অকুপেশন, যখন জার্মান অকুপেশন ছিল রোমে, তখনের সোশ্যাল কন্ডিশনটা কেমন ছিল। সেম এই ফিল্মেও আমরা এই যে মানে এটা তো একটা আছে একটা মানে একটা হিস্টোরিক্যাল যে ব্যাপারটা যে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা তো আছে, কিন্তু এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে ক্যারেক্টার্সগুলো ওরা নিজেদের মধ্যে কীভাবে, ওরা একজনের সাথে কীভাবে কথা বলছে, ওদের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে, ওরা কীভাবে এই যে বাইরের ফোর্সেস ওদের সাথে যে ডিল করতে হচ্ছে, ওরা কীভাবে ডিল করছে, ওদের এত ট্র্যাজেডি, এত ভায়োলেন্স ওদের সহ্য করতে হচ্ছে, সেগুলো কেমনভাবে করতে হচ্ছে, এটা এই ফিল্মটা অ্যাকচুয়ালি সেটার ব্যাপারে। আর এই ফিল্মের কিছু শর্টস আছে যেগুলো, এই শর্টটা যেমন এটা একটা আইকনিক একটা শর্ট হয়ে গেছে। মানে সিনেমা, যখন আমরা সিনেমা নিয়ে ডিসকাস করি বা সিনেমার পাওয়ার কতটুকু, সিনেমার যে শক্তিশালী একটা মিডিয়াম, বা সিনেমা কীভাবে আমাদের মুভ করতে পারে, মানে আমাদের কীভাবে ছুঁয়ে যায়, আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, এই সব জিনিস যখন এই কথাগুলো যখন উঠে আসে, তখন এই ছবিটা অনেক সময় দেখানো হয়, এই পার্টিকুলার ফ্রেমটা অনেক সময় দেখানো হয় রোম ওপেন সিটির। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম। এছাড়াও উনি বানিয়েছেন পাইসান আর জার্মানি ইয়ার 0। তো এই যে মুভিগুলো, এগুলো মোস্টলি শুধুমাত্র যে উনি পলিটিক্যাল বা এক ধরনের রেভলিউশনারি জিনিসপত্রের ব্যাপারেই ফিল্ম বানাচ্ছেন এরকম না, কারণ যে নিও রিয়েলিস্ট যে ট্রেডিশনটা, তো ওদের যে কিছু রুলস বা রেগুলেশনস যেগুলি ছিল এরকম কিন্তু লেখা ছিল না। যেমন আমরা আগের ফিল্ম মুভমেন্টসগুলোর ব্যাপারেও কথা বলেছিলাম, যেগুলি কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এগুলো কোনো রুল না, কোনো ম্যানিফেস্টো ওরকম ছিল না। কিন্তু
চেজারে জাভাতিনির যে লেখাগুলো ওইগুলির মধ্যে উনি যেভাবে বুঝিয়েছিলেন যে কীভাবে নিওরিয়েলিজম কাজ করে সেগুলোর সাথে আমরা কিছু এরকম সিমিলারিটিস পাই। জাভাতিনি কিন্তু কাজ করতেন ভিটোরিও দে সিকা, যিনি নেক্সট ফিল্ম মেকার, যার ব্যাপারে আমরা কথা বলবো। ভিটোরিও দে সিকা আর জাভাতিনি একসাথে অনেক বছর কোলাবোরেট করেছেন। একদম দে সিকার মৃত্যু পর্যন্ত জাভাতিনি ওনার স্ক্রিন রাইটার হিসাবে কাজ করেছেন, উনি স্ক্রিন প্লে লিখতেন আর দে সিকা মুভি বানাতেন। তো জাভাতিনির যে লেখাগুলো ছিল যেগুলির মধ্যে আমরা জানতে পারি যে উনি কীভাবে দেখতেন নিওরিয়েলিজমকে, তো উনি সব ফিল্মস নিয়ে লিখতেন। তখন যারা যারা নিওরিয়েলিস্ট ছবি বানাচ্ছেন উনি সবাইকে নিয়েই লিখতেন। সো ওনার একটা এক্সাম্পল আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে নিওরিয়েলিজম অ্যাকচুয়ালি কীভাবে জিনিসপত্রকে মানে দেখে, মানে কীভাবে একটা ঘটনাকে নিওরিয়েলিস্ট ভাবে আমরা দেখাতে পারি। সো উনি একটা এক্সাম্পল দেন যে ধরুন একটা স্ট্রাইক, তো আমি একটা ফিল্মে একটা স্ট্রাইক দেখাতে চাই। তো যদি আমরা এখন হলিউডের যে ট্রেডিশনটা সেটা ফলো করি, যেটা খুব কজ ইফেক্ট এরকম দেখায়, বা যে কোনো একটা মানে আমরা একটু এন্টারটেইনিং করতে চাই বা একটু ফাস্ট পেস্ট করতে চাই, সেরকমভাবে যদি স্ট্রাইক দেখানো হয় তখন আমরা দেখাবো যে স্ট্রাইকটা, যে একটা স্ট্রাইক হচ্ছে, একটা ঘটনা ঘটছে, একটা গল্প আমাদের বানাতে হবে, একটা স্টোরি, একটা ঘটনা ঘটছে, স্ট্রাইকটা সেই ঘটনাটার একটা ছোট অংশ হয়ে যায়। জাস্ট স্ট্রাইকটা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, অন্য অনেক কিছু হচ্ছে। কিন্তু জাভাতিনি বলছে যদি এখন নিওরিয়েলিস্ট ট্র্যাডিশনে একটা স্ট্রাইকের উপরে মুভি বানাতে হয় তাহলে স্ট্রাইকটা মাঝখানে আসবে, স্ট্রাইকটা বেশি ইম্পর্টেন্স পাবে, যে স্ট্রাইকে কী হচ্ছে, লোকজন যারা পার্টিসিপেট করছে ওরা কীভাবে পার্টিসিপেট করছে, স্ট্রাইকটা কিসের ব্যাপারে, রোজ কীভাবে কাজ করা হচ্ছে, সেগুলো হচ্ছে নিওরিয়েলিস্ট ট্র্যাডিশনে দেখানো। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মনে করা হয় মানে ক্লাসিক্যাল ন্যারেটিভ, যে হলিউডের যে ন্যারেটিভটা, সেটাতে যেটা মনে করা হয় যে না এই জিনিসটা তো দেখানোর প্রয়োজন নেই, এই যে প্রয়োজন নেই বা প্রয়োজন আছে সেই যে ব্যাপারটা, এটাও নিওরিয়েলিস্টরা মানতেন না। ওরা ভাবতেন যে একটা মানুষ, একটা হিউম্যান বিং যখন একটা পার্টিকুলার সিচুয়েশনে পড়ে তখন ওদের প্রত্যেকটা রিয়াকশন, সেটা যতই আমাদের বোরিং লাগুক না কেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেই ক্যারেক্টারটার জন্য তো সেটা ইম্পর্ট্যান্ট। তো ওরা চাইতেন যে এরকম যদি আমরা বলতে পারি এরকম ইমোশনস বা রিয়াকশন এগুলো দেখানো। সো ভিটোরিও দে সিকার একটা ফিল্ম দ্য বাইসাইকেল থিভস, তো বাইসাইকেল থিভস যে ফিল্মটা, এটা নামটার মধ্যেই একটা অ্যাকচুয়ালি ব্যাপার আছে, অনেকে বাইসাইকেল থিফ বলে, কিন্তু বাইসাইকেল থিভস এই নামেও VES প্লুরাল, এই নামটাও অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, শুধুমাত্র থিফের থেকে থিভস নামটা বেশি ইম্পর্টেন্ট কেন সেটা আমি পরে বলছি। কিন্তু এই যে বাইসাইকেল থিভস এই মুভিটা, এটা কিন্তু সবাই হয়তো যদি নাও দেখে, যদি যারা দেখেনি ফিল্মটা ওরাও জানে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ম, সবাই ফিল্মটার ব্যাপারে কথা বলে থাকেন। কিন্তু কেন এই ফিল্মটা এত ইনফ্লুয়েন্সিয়াল, কেন এত ইম্পর্টেন্ট, কীভাবে এটা পুরো ওয়ার্ল্ডকে, পৃথিবীকে একরকমভাবে চেঞ্জ করে দেয়, এটার ব্যাপারে একটু ডিসকাস করছি। এর আগে আমরা একটু ছোট একটা ক্লিপ দেখে নিচ্ছি। Al ladro! Al ladro! Che ti è successo? Monta! Vai appresso, corri, dai! Corri! Ma verso il tunnel, l'ho visto io! Corri! Che c'è? Beh, deve essere sbagliato, eppure ero proprio convinto che avesse preso d'altra parte. Vabbè, mo ricordi mai. Che io vi fa?
বাইসাইকেল থিভসের যে গল্পটা এটা কিন্তু খুব সিম্পল, মানে দেখতে গেলে একদিক দিয়ে এর থেকে সিম্পল গল্প হয় না, যে একটা একটা লোক সে কাজ করে, তার কাজ হচ্ছে পোস্টার লাগানো দেওয়ালে। সো এই কাজটা করার জন্য ওটা বাইসাইকেল লাগে। তো কিন্তু একদিন কি হলো, বাইসাইকেলটা চুরি হয়ে গেলো। তো এখন যদি বাইসাইকেল না থাকে সে কাজ করতে পারবে না, আর কাজ না করলে খেতে পাবে না, কারণ ওরা এই লোয়ার মিডল ক্লাস না, একদম ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিতে বিলং করে। সো এটাই হচ্ছে গল্পটা, কিভাবে এখন সে বাইসাইকেলটাকে খুঁজে বের করবে। কিন্তু এটা কিন্তু কোনো থ্রিলার না, বা এটা এরকম না যে খুঁজছে ওকে, মানে একজনের পেছনে যাচ্ছে, হ্যাঁ এই সব কিছু না, যে কেউকে সাসপেক্ট করছে। এগুলি হচ্ছে হলিউড যদি ফিল্মটা বানাতো তাহলে ওরা এরকমভাবে বানাতো, থ্রিলারের এলিমেন্ট দিয়ে। কিন্তু এই ফিল্মটা বাইসাইকেল থিভস ওটার ব্যাপারে না। বাইসাইকেল থিভস হচ্ছে সে যে এই যে অ্যান্টোনিও, ওর নাম অ্যান্টোনিও, আর ওর ছেলে, ওর ছোট একটা ছেলে আছে ব্রুনো। ওরা দুজন যে শহর দিয়ে ঘুরে ঘুরে খালি ঘুরছে, চেষ্টা করছে খুঁজে বের করার বাইসাইকেলটা। গল্পটা সেটার ব্যাপারে, গল্পটা ওদের দুজনের ব্যাপারে, ওদের দুজনের মধ্যে রিলেশনশিপটাকে এক্সপ্লোর করা হচ্ছে। ওরা যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খুঁজছে বাইসাইকেলটা, তাতে শহরটাকে এক্সপ্লোর করে দেখা হচ্ছে। ফিল্মটা অ্যাকচুয়ালি ফোকাস করছে সেটার উপরে, সেই অ্যাসপেক্টটার উপর। তো এটা আরেকটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক এলিমেন্ট নিওরিয়ালিজমের, যে হিউম্যান যে ক্যারেক্টার্সগুলো ওদের উপরে যাতে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, যে ওয়ার্কিং ক্লাস যারা, ওদের প্রবলেমগুলো। কারণ এই যে হোয়াইট টেলিফোন ফিল্মস যেগুলোর ব্যাপারে আমরা বললাম, সেটা অ্যাকচুয়ালি এক ধরনের মিডল ক্লাসকেই দেখানো হচ্ছে, এক ধরনের মিডল ক্লাস বা একটা আপার মিডল ক্লাস দেখানো হচ্ছে। কিন্তু এই ফিল্মগুলো ফোকাস করছে ওয়ার্কিং ক্লাসের উপর বা লোয়ার মিডল ক্লাস। সো কারণ আমরা জানি যে যুদ্ধের পরে যারা সবচেয়ে বেশি সাফার করছে ওরা হচ্ছে কি ওয়ার্কিং ক্লাস যারা আছে। সো ওদের যে প্রবলেমগুলো, ওদের ডে টু ডে লাইফে ওদের কী প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা এক্সপ্লোর করা হচ্ছে নিওরিয়ালিস্ট ফিল্মসের একটা মেজর, মানে ওদের একটা এজেন্ডা যদি আমরা বলি। তো একটা পার্টিকুলার সিনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটু ফিলোসফিক্যাল একটা সাইড আছে এই ফিল্মগুলোর। এটা অ্যাকচুয়ালি একজন ফ্রেঞ্চ ক্রিটিক আছে, আন্দ্রে বাজান, উনি অ্যাকচুয়ালি এই সিনটার ব্যাপারে অনেক সময় কথা বলে থাকেন, যে কীভাবে নিওরিয়ালিস্ট ট্র্যাডিশনটা, যে এই সিনটা অনেক সময় আমাদের বুঝতে সাহায্য করে, যে ওরা কীভাবে ভাবতেন বা ওরা কীভাবে পৃথিবীটাকে দেখতেন। তো এই পার্টটাতে, এই মুভিটাতে কী হয়, বাইসাইকেল থিভসের একটা পার্টে ওরা তো খুঁজছে, বাইসাইকেল খুঁজে বেরোচ্ছে। তো একজনের উপরে ওদের একটু সাসপেক্ট করে ওরা, যে মেবি ও নিয়ে গেছে। তো একটা চেজ সিন হয়, যে ওরা পালায় একজনের পেছনে ছুটে। তো ও পালাচ্ছে আর ওর পেছনে বাবা আর ছেলে ছুটছে। তো এমন সময় এর মাঝখানে ছেলেটার হঠাৎ করে একটু বাথরুম যেতে হয়। সো সে মানে কী হয়, মানে গল্পটা তো একটা ফ্লোতে যাচ্ছে, যে ফ্লোটা থেকে সরে গেল, সেটা কিন্তু হলিউডে পসিবল হবে না। তো যদি একটা চেজ সিকোয়েন্স থাকে বা একটা এরকম একটা ন্যারেটিভ ফ্লো থাকে, তখন যদি একটা ক্যারেক্টার সেই যে সিচুয়েশনটা এটা থেকে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু একটা বিঘাত ঘটে গেল, সেটা অ্যালাউ করা যায় না। কারণ ফিল্ম এরকমভাবে যে একটা এঙ্গেজমেন্ট একটা রাখতে হয় ভিউয়ারের সাথে, সেটা রাখা যায় না। কিন্তু নিওরিয়ালিস্টরা এটাতে মানতেন না, বিকজ নিওরিয়ালিস্টদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টার্সরা। সো ব্রুনো সাইডে চলে গেল, গিয়ে ও নিজেকে রিলিভ করছে। তখন ওর বাবা পাশে এলো, আর এই যে সময়টা, যেই সময়টা ওরা এই পারসিউ করা বন্ধ করে একটু পাশে চলে গেল, তখনই বৃষ্টি নেমে গেল, তখনই খুব বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওরা একটা জায়গায় গিয়ে একটা শেডে গিয়ে দাঁড়িয়ে রইল, বৃষ্টিটা যতক্ষণ না থামে ততক্ষণ। কিন্তু ফিল্মটা কিন্তু সেটা কাট করে দেয়নি। ইউজুয়ালি আমরা কী ভাববো, যে এমন যদি একটা ঘটনা ঘটে তখন এটা সিনটা কাট হয়ে যাবে, তখন আর দেখানো হবে না যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির থামার পরে কী হবে সেটা দেখবো। কিন্তু বাইসাইকেল থিভসে আমরা সেটা দেখছি না। যতক্ষণ বৃষ্টি চলছে ততক্ষণ আমরা দেখছি বাবা আর ছেলে দাঁড়িয়ে রয়েছে, অনেকজন লোক দাঁড়িয়ে রয়েছে, ওরা কী কথা বলছে, ওরা জাস্ট ওয়েট করছে। আর ওদের সাথে আমরাও ওয়েট করছি বৃষ্টিটা কখন থামবে। যখন বৃষ্টিটা থামবে তখনই কিন্তু আবার সেই গল্পটা কন্টিনিউ করবে। কিন্তু ক্যামেরা কিন্তু তখন বন্ধ হচ্ছে না, গল্পটা ফিল্মের মধ্যে কিন্তু তখন বন্ধ হচ্ছে না। আমরা তখন বাবা আর ছেলেকে তখনও দেখছি ওরা দাঁড়িয়ে কী করছে, ওরা যে ওয়েট করছে বৃষ্টির জন্য, আমরাও ওয়েট করছি। তার ফলে আমরাও সেই যে পৃথিবীটা, সেই যে ওয়ার্ল্ডটা, এটার একটা পার্ট হয়ে যাচ্ছি। তো এই যে এমন টাইপের যদি এখন পারফরমেন্সের কথা আমরা বলি, তাহলে যে অ্যাক্টার্স যাদের নেওয়া হতো, নিওরিয়ালিস্টরা চেষ্টা করতেন যে অ্যাক্টার্সরা যাতে মানে নন অ্যাক্টার হয়। নন অ্যাক্টার বলতে মানে প্রফেশনাল অ্যাক্টাররা ওরা নিত না, মানে ওরা প্রেফার করতো যাতে একদম আননোন ফেস যাতে থাকে। কিছু কিছু ফিল্মে থাকে এরকম, আমরা অ্যাক্টার্স দেখি যারা একটু ট্রেন্ড প্রফেশনাল থাকে, কিন্তু ওরা মেনলি ফোকাস করতো, চেষ্টা করতো এরকম অ্যাক্টার্সদের নেওয়া যারা মানে আননোন আর কি, যারা প্রফেশনাল না। এছাড়া যেই জিনিসটাতে ওরা অ্যাকচুয়ালি ডকুমেন্টারি যে একটা স্টাইল, ডকুমেন্টারি একটা স্টাইল, মানে এর মানে হচ্ছে যে যেটা ঘটছে ঘটনা সেটাকে সেভাবেই দেখানো, যতটুকু পারে ততটুকু ডকুমেন্টারি স্টাইলটাকে অ্যাপ্রোচ করা, এভাবেই ওরা দেখাতো ওদের ফিল্মে। তো আমরাও এরকম অ্যাস্থেটিক্স দেখতে পাই। সো
স্টুডিওর ভেতরে কম শুটিং হয়, বাইরে বেশি হয়। স্টুডিওর ভেতরেও শ্যুট হতো কিন্তু বাইরে বেশি হতো। সো অনেকে এরকম মনে করেন যে নিউ রিয়েলিস্ট মানেই হচ্ছে যে কোনো গল্প থাকবে না, কিন্তু সেটা কিন্তু ঠিক না। অনেক সময় জাভাতিনি চাইছিলেন এরকম একটা সিনেমা, মানে এটা ওনার একটা আইডিয়াল ছিল আর কি, এটা একটা স্বপ্ন যেটা উনি চাইছিলেন, মানে ভেবেছিলেন এটা পূরণ করবেন, কিন্তু এটা হয়নি। এটা কতটুকু সম্ভব এটা একটু কোয়েশ্চেনেবল, কতটুকু সম্ভব এটা, কারণ উনি ভাবতেন এমন একটা ফিল্ম বানানো যেটাতে কিছুই হয় না। উনি বলতেন যে আমার ইচ্ছা একটা এরকম ফিল্ম বানাবো যেটাতে কিচ্ছু হবে না, মানে কোনো স্টোরি নেই, কোনো গল্প নেই। তো গল্পটাকে প্রাধান্য দেওয়া, উনি চাইতেন যে গল্পকে যাতে ইম্পর্টেন্স কম দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি নিউ রিয়েলিজমের মধ্যে গল্পকে ইম্পর্টেন্স দেওয়া হতো। এমন না যে একেবারেই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, গল্পকে কিছুই হচ্ছে না, এরকম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গল্পটা আমি কীভাবে ইউজ করছি। গল্পটা কি শুধুমাত্র আমি একটা এসকেপিজমের জন্য, যে মানে গল্প যতক্ষণ আমি ফিল্মটা দেখছি ততক্ষণ আমি একটা আমার যে রিয়ালিটিটা সেটা থেকে আমি দূরে সরে আসছি, না সেটা না। আমার যে রিয়ালিটিটা সেটার একটা আভাস আমি পাচ্ছি, সেটাকে আমি আরেকটু ইন্টিমেটলি ফিল করতে পারছি। আমি হিউম্যান রিলেশনশিপস কীভাবে বন্ড করছে, কীভাবে ফর্ম করছে, আমার সোসাইটি কীভাবে কাজ করছে সেটার ব্যাপারে আমি জানতে পারছি। তো এখন বাইসাইকেল থিভস 1948-এর, তো এখন মনে হতেই পারে যে 48-এর কী হয়েছিল সেটা এখন কীভাবে, সেটা এখন কেন রেলেভেন্ট হবে না। সেটা অ্যাকচুয়ালি এখনও রেলেভেন্ট, কারণ রিলেশনশিপস তো এখনও রয়েছে, হিউম্যান রিলেশনশিপস তো এখনও এক্সিস্ট করে, ওয়ার্কিং ক্লাস তো এখনও রয়েছে, মানুষ তো এখনও মানে অপ্রেসড রয়েছে। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি এই ফিল্মগুলিতেই দেখতে পাই। আর ওরা যেভাবে আমাদের দেখাচ্ছে এক রকমের ক্যামেরা মুভমেন্ট, এক ধরনের স্টাইল, ধরুন ন্যাচারাল লাইট ইউজ করা হচ্ছে, নন প্রফেশনাল অ্যাক্টর ইউজ করা হচ্ছে, যতটুকু পারে অন লোকেশন শ্যুট করা হচ্ছে, এই জিনিসগুলো এটাকে এক ধরনের একটা এস্থেটিক, এক ধরনের একটা লুক দেয়, যাতে যখন ফিল্মটা আমরা দেখি তখন আমাদের এরকম মনে হচ্ছে যে আমরা রিয়ালিটিটাকেই দেখছি। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে রিয়ালিটি কিন্তু রিয়ালিটি আর রিয়েলিজম কিন্তু সেম না। রিয়েলিজম কি, যে রিয়ালিটিটাকে যতটুকু পসিবল আমি রিয়েলের মতোই দেখাবো, কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের যে রিয়ালিটিটা কিন্তু আলাদা একটা জিনিস। রিয়ালিটিটা এক্সিস্ট করে একটা, মানে আমাদের সেই মানে যে আমাদের যে রিয়ালিটি সেখানে এক্সিস্ট করে, সেটাকে আবার কি বলবো, সেটাকে আবার বানানো বা আবার দেখানো পসিবল না। একবার যেটা হয়ে গেল সেটা হয়ে গেল। কিন্তু নিউ রিয়েলিজম এই টেকনিকটা আমাদের এটাই সাহায্য করে, সেইটাকে রেকর্ড করে, সেটার থেকে কিছু আরও মিনিং বের করা, কিছু আরও ইমোশনস আমাদের থেকে বের করা। বাইসাইকেল থিভস ছাড়াও ভিটোরিও ডে সিকা বানান, উম্বেরতো দি আর শুশাইন। সো মেইনলি আমরা যে ফিল্মগুলোর কথা বললাম এগুলি মনে করা হয় ক্যানোনিক্যাল, খুব ইম্পর্ট্যান্ট কিছু ফিল্ম ইটালিয়ান নিউ রিয়েলিজম এই মুভমেন্টের। এই ইটালিয়ান নিউ রিয়েলিজম পুরো পৃথিবীকে এক নতুন ধরনের সিনেমা একটা উপহার দিল। তো কীভাবে ইন্ডিয়াতে একটা বিশাল ইনফ্লুয়েন্স এটার হয় অ্যাকচুয়ালি, যেটা হয় অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় 1950-তে, উনি তখন পথের পাঁচালী অলরেডি লেখা ওনার হয়ে গেছে, মানে উনি স্ক্রিপ্ট অলরেডি লিখে নিয়েছেন পথের পাঁচালীর। উনি 1950-তে একটু ঘুরতে যান ইউরোপে, সেখানে উনি ফার্স্ট টাইম দেখেন দ্য বাইসাইকেল থিভস। অ্যাকচুয়ালি উনি 100টা ফিল্ম দেখেন ওই টাইম, একটা গল্প আছে যে উনি 100টা ফিল্ম দেখেন, এর মধ্যে বাইসাইকেল থিভসও দেখেন। বাইসাইকেল থিভস দেখে ওনার মাথায় এই আইডিয়াটা আসে যে হ্যাঁ, এটা পসিবল অ্যাকচুয়ালি এরকম ফিল্ম বানানো, যেটা ওরকম যে আমি বানাতে পারবো একটা ফিল্ম যেটা রিয়েলিটিকে রিয়েলিটির মতোই দেখাচ্ছে, যেটাতে আমার প্রফেশনাল অ্যাক্টার্স ইউজ না করেও হবে, আমি অন লোকেশন শ্যুট করতে পারবো। তো সত্যজিৎ রায় কিন্তু অলরেডি জানতেন যে উনি এরকম একটা ফিল্ম বানাতে চান যেটা খুব রিয়েলিস্টিক ডেপিকশন হবে, যেটা রিয়েলিজম যে এই ট্রেডিশনটাকে ফলো করবে। বাইসাইকেল থিভস দেখার পরে ওনার যে সেই ইচ্ছেটা সেটা আরও জোরালো হয়ে গেল। এরপর উনি যখন ফেরত আসেন তখন উনি ওই মোটিভেশনটা পান, উনি ওই সাহসটা পান। কারণ প্রথমে যখন উনি বলেছিলেন যে উনি এরকমভাবে পথের পাঁচালী বানাতে চান, তখন অনেকেই বলেছিল এটা পসিবল হবে না, এরকমভাবে কীভাবে ফিল্ম হবে। কিন্তু বাইসাইকেল থিভস দেখে উনি বুঝতে পেরেছিলেন যে না, এভাবেও ফিল্ম বানানো যেতে পারে, এটাও পসিবল। সো এইভাবেই সত্যজিৎ রায় ইন্সপায়ার্ড হয়েছিলেন রিয়েলিজম বা ইটালিয়ান নিউ রিয়েলিজম থেকে। যুদ্ধের পরে সব দেশই খুব সাফার করে, ইকোনমিক্যালি, সোশিয়ালি, সব রকমভাবে সাফার করে। কিন্তু ইটালিতে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ঘটেছিল, ওদের ইকোনমিটা হঠাৎ করে একটা মানে ফ্লারিশ করেছিল, আবার ঠিক হয়ে গেছিলো, সব ঠিকঠাক হয়ে যাচ্ছিল। সো যে ইটালিয়ান গভর্নমেন্ট চাইছিল না যে এরকম টাইপের ফিল্মস আরও হোক, আর লোকজনও চাইছিল যে অনেক হয়েছে এরকম ফিল্মস, মানে নিউ রিয়েলিস্ট ফিল্ম যেটার মধ্যে এই দুঃখ কষ্ট এইসব দেখতে পাচ্ছে, মোরাললেস এইসবই দেখতে পাচ্ছি আমরা। কিন্তু যেহেতু একটু আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের সোসাইটিতে, আমরা একটু নতুন ধরনের সিনেমা দেখতে চাই, একটু নতুন ধরনের ফিল্ম দেখতে চাই, যেটার মধ্যে এখন একটু বেশি আমরা ইন্ডিভিজুয়ালের উপরে ফোকাস করতে চাই। যে নিউ রিয়েলিজমের মধ্যে তো আমরা সোসাইটিকে দেখছি, নিউ রিয়েলিজমের মধ্যে আমরা হিউম্যান কন্ডিশনটাকে দেখছি, মানে কন্ডিশনটা যেটা সেটার উপরে বেশি ফোকাস হচ্ছে, আমাদের রিলেশনশিপের উপরে বেশি ফোকাস হচ্ছে। কিন্তু এখন একটা ডিজায়ার হলো এরকম ফিল্ম দেখার যেটার মধ্যে ইন্ডিভিজুয়ালের মধ্যে বেশি ফোকাস হবে, যে একজন লিভিং থিঙ্কিং সাবজেক্টিভ
লোকের মাথার মধ্যে, একজন পুরুষ বা একজন মহিলার মাথার মধ্যে কী চলছে, সাইকোলজিক্যাল ব্যাপারটা, সেটা বোঝার জন্য, যেটা আমরা পরে দেখতে পাই ফেডেরিকো ফেলিনি, মাইকেলেঞ্জেলো অ্যান্তোনিওনি, ওদের ফিল্মে আমরা পরে দেখতে পাই এগুলো। ওরাও কিছু কিছু ফিল্মে কাজ করেছিলেন নিওরিয়ালিজমের সময়, কিন্তু পরে ওরা যে ফিল্মগুলো বানায় সেগুলো একদম নিওরিয়ালিজম থেকে একেবারেই আলাদা। সো নিওরিয়ালিজম এইভাবে 50s মাঝখানের দিকে এটা পুরো বন্ধ হয়ে যায়, নিওরিয়ালিস্ট ফিল্মস। তাহলে আজকে আমরা দেখতে পেলাম কিভাবে ইটালিয়ান নিওরিয়ালিজম মুভমেন্টটা হয়েছিল, কিভাবে তার শুরু হলো, কিভাবে পুরো পৃথিবীর সিনেমার যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে বদলে দিল, কিভাবে আমাদের ইন্ডিয়ার যে সিনেমা, যেটাকে আমরা প্যারালাল সিনেমা বা আর্ট সিনেমা বলি, সেটাকে কীভাবে ইন্সপায়ার করেছিল। সো এই যে প্যারালাল সিনেমা বলতে আমরা কী বুঝি, বা আর্ট সিনেমা কী, কমার্শিয়াল বা মেইন স্ট্রিম সিনেমা বলতে আমরা কী বুঝি, আমাদের পরের এপিসোডে আমরা এটা নিয়েই ডিসকাস করব। আজকের জন্য সিনেমাটাকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।